বলে থাকি মাছে ভাতে বাঙালি। বাঙালির সাথে এই মাছ শব্দটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আমরা মাছ ছাড়া বা ভাত ছাড়া চলতেই পারি না, মাছ ভাত। মাংস কিন্তু মাংস খাওয়ার যে ট্রেডিশন সেটা খুব বেশি বছর আগের না। এক সময় বাঙালির অধিকাংশ মানুষ শহরের সম্ভ্রান্ত পরিবার বাদ দিয়ে যদি চিন্তা করেন, মাংসের যে আমিষটা সেই আমিষ গ্রহণের আর মাসে একদিন বা বাৎসরিক হিসাবে অনেক ফ্যামিলিতে আসতো না। তো এখন কিন্তু ব্রয়লার মুরগির চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে উল্টা হয়ে গেছে, মাংস প্রতিদিন থাকে, মাছ পাওয়া যায় না। কিন্তু ওই যে তৃষ্ণা বা তেষ্টা যেটাই বলেন না কেন, মাছের প্রতি যে আগ্রহ বাঙালির কমে না। তো মাছ চাষি যারা দেশের বাইরে রপ্তানি করতে চান তাদেরকে আসলে কিন্তু ওই মানটা বজায় রাখতে হবে। মানের প্রশ্ন যেহেতু আসলো, আসলে আমাদের একটা সময় মাছের প্রধান উৎসই ছিল নদ নদী। তো আমরা নদীর মাছ খেতে অভ্যস্ত ছিলাম। এটা খুব বেশি বছর আগের না, নদীর বাইরে গিয়ে আমরা খামার সৃষ্টি করে পুকুরের মাধ্যমে কিছু কৃত্রিম প্রজনন বা আমাদের ইউনিভার্সিটিগুলো যে গবেষণা করে মাছের নতুন নতুন জাত সৃষ্টি করেছে সেগুলোর চাষাবাদ শুরু করলাম। পাঙ্গাসের কথা বলেন বা তেলাপিয়ার কথা বলেন, এটা খুব বেশি বছর আগের না, সর্বোচ্চ 40 বছর যাবৎ শুরু হয়েছিল, কিন্তু খুব ব্যাপ্তি লাভ করেছে 30 বছর আগে থেকে, 30 বা 35 বছর আগে থেকে। মাছের মধ্যে পেটে এক ধরনের গন্ধের সৃষ্টি হয় ওই যে মাছের খাবার থেকে যেটা উৎপন্ন। তো ফিশ ফিড যেটা আমরা মাছকে প্রোভাইড করি, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেটার মান যদি ভালো না হয় তাহলে ওই মাছের মধ্যে গন্ধ থাকবে, সেই মাছ আস্তে আস্তে মানুষ বয়কট করা শুরু করবে। তো প্রত্যেকটা জিনিসের যে ক্রিয়া তার প্রতিক্রিয়াটা কিন্তু আমাদের নিজেদের উপরে চলে আসে। আমরা যে ভাবে চিন্তা করবো সেটার প্রতিক্রিয়া আমাদের উপরই আসবে, আমাদের ব্যবসায়ীদের উপর। তো মাছের ব্যবসায়ী যারা আছেন তারা একটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ করে চলছেন, 18 কোটি মানুষকে এই মাছের চাহিদা পূরণ করা। রপ্তানির কথা বাদই দেন, আমাদের দেশের মানুষের চাহিদা পূরণ করতে পারা এটাও কিন্তু একটা বিরাট সাফল্য। আমরা একে অপরের প্রয়োজনটাকে যদি না বুঝি, দেশের প্রয়োজনটাকে না বুঝি, তাহলে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে। এখানে কারো দিকে আলাদাভাবে আঙ্গুল তুলে কোনো লাভ নেই, একজন আরেকজনের ক্ষতি করতেছে। আমরা একজন আরেকজনের ক্ষতি করে চলেছি প্রতিনিয়ত, এবং সর্বোপরি আমরা দেশের ক্ষতি করে আসছি। সেই জন্য আমাদের সব দিকগুলোই চিন্তা করতে হবে যে আমরা ইন্ডাস্ট্রি করবো, ঠিক আছে, কিন্তু ইন্ডাস্ট্রি সরকারের যে নীতিমালা আছে, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডগুলো বজায় রেখে করবো। আমরা মাছ চাষ করবো খুব ভালো, তবে মাছের যে খাবারটা দিব সেটা আবার খেয়াল রাখতে হবে। অনেক ক্ষেত্রে যে রপ্তানি যারা করেন, রপ্তানির ক্ষেত্রে আমাদের মান নিয়ন্ত্রণটা রাখতে হবে। তো এই বিষয়গুলো আমাদের বজায় রাখতে হবে সব ক্ষেত্রে, নাহলে কিন্তু আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবো, দেশও ক্ষতিগ্রস্ত হবে। উদ্যোক্তা আছে, তারা অবশ্যই মানে বাহ্যিক মানুষের চাকচিক্য দেখে বিভ্রান্ত হবেন না। আপনারা অনেক ভালো কাজ করছেন, ক্ষেত্র বিশেষে স্বয়ংসম্পূর্ণ করছেন দেশকে, নিজেরা স্বাবলম্বী হচ্ছেন। তো একসময় আমরা দেখেছি যে মিডিয়াগুলোতে প্রচারণা, কিছু ব্যক্তি বিশেষের মাধ্যমে, এনজিওর মাধ্যমে কিছু প্রচারণা ছিল কিভাবে একই জায়গাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন কৃষি জমিতে মাছ চাষ, ধান খেতে মাছ চাষ একসময় বেশ জনপ্রিয় হয়েছিল, এখনো এটা আছে। তো এই কাজগুলো আমাদের করতে হবে, যে ওভারল্যাপিং, কারণ যেহেতু সীমিত জমি, এর মধ্যে দিয়ে আমার চিন্তা করতে হবে আমিষের চাহিদা পূরণ, আমাদের কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ, একই সাথে শিল্পায়ন, সব কিছু এর মধ্যে দিয়ে করতে হবে। তো আজকের এই সপ্তাহের মাধ্যমে আমাদের তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো, আমি মনে করি যেমন এখানে বলা হয়েছে অভয়াশ্রমের কথা বলা হয়েছে, অভয়াশ্রম আমাদের এখানে আছে, কিছু প্রাকৃতিক অভয়াশ্রম আছে, সেগুলোর সংরক্ষণ যেমন জরুরি, ঠিক তেমনি আপনাদের কথার মাধ্যমে যেটা উঠে আসছে যে প্রাকৃতিক জলাধার থেকে কারেন্ট জাল বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে মাছগুলাকে ধরে ফেলা, ছোট পোনা ধরে ফেলা, হ্যাঁ, এবং এতে করে কিন্তু এই বড় বড় নদীতে মাছের পরিমাণ কমে যাচ্ছে। তো সেগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চালানো খুবই প্রয়োজন, এবং আমরা মাঝে মাঝে এই অভিযান পরিচালনাও করি। অনেক সময় জনবলের সংকটের কারণে প্রতিনিয়ত করা সম্ভব হয় না।
তো এগুলো আমাদের অব্যাহত থাকবে, আমরা আরো বৃদ্ধি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি কেউ বাদ দিয়ে, এই সময়টা অনেকে বাদ দিয়ে মাছ ধরে ফেলে বিভিন্ন নদী খাল এসব জায়গায় বাঁধ, তো এই বাঁধগুলার যদি আপনারা সন্ধান পান, কারেন্ট জাল কোথাও খুব বেশি ইউজ করতেছে সেগুলোর সন্ধান পান, বা যে জালগুলো নিষিদ্ধ সেগুলো যদি আপনাদের কাছে তথ্য থাকে আমাদেরকে অবহিত করবেন, আমরা তাৎক্ষণিক সেগুলা কিভাবে ধ্বংস করা যায় এবং এ থেকে মুক্ত করা যায় সেগুলো আমরা অভিযান পরিচালনা করব। বাজারে মাছের দামের কথা উল্লেখ করেছেন আপনি, আসলে এটার সাথে ওই খামারির মাছের উৎপাদন খরচের একটা সম্পর্ক আছে। এখন দুইটার সাথে কিন্তু একটা পারস্পরিক একটা রিলেশন আছে। এখন উৎপাদন পর্যায়ে যদি মাছের খরচ না কমে তাহলে বাজারেও কমবে না। তো এই আবার উৎপাদন পর্যায়ে খরচ কমবে যদি মাছের যে খাবারটা আছে সেই খাবারের দাম কমে। মাছের খাবারের দাম যদি কমাতে চান, যদি দেশীয় ক্ষেত্রে যে খাবারগুলো তৈরি করে তার সাথে আবার অনেকগুলা ইনস্ট্রুমেন্টের সাথে জড়িত হয়ে যায়। যদি আমদানি করতে হয় তাহলে আমদানির ক্ষেত্রে শুল্ক কমানো বা অন্য বিষয়গুলো আছে, এটা একটা বিরাট সাইকেল আসলে। তো এইগুলা সরকার যে পলিসি নির্ধারণ করে থাকে তখন এই বিষয়গুলো বিবেচনায় আসে। সেই সময় আপনাদের যারা আপনাদের বিভিন্ন সমিতি আছে, আপনারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আপনারা আপনাদের প্রস্তাবগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন। কারণ আমার কাছে মনে হয় আমরা এখানে যারা তাত্ত্বিকভাবে কথা বলি তার চেয়ে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। যারা প্র্যাকটিক্যালি এত বছর 20 বছর মাছ চাষ করেছে, 40 বছর যাবত এই গবেষণার সাথে সম্পৃক্ত, তারা এই সুনির্দিষ্ট প্রবলেমগুলো যদি তুলে আনতে পারেন, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সেগুলা ইমপ্লিমেন্ট করা বা আপনার পলিসি নির্ধারণ করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো আপনারা সেই জিনিসগুলো তখন উল্লেখ করবেন, একদম মাছের চাষের শুরু থেকে একদম শেষ পর্যন্ত বাজারে বিক্রয় পর্যন্ত যতগুলা স্টেক হোল্ডার এর সাথে জড়িত, কিভাবে মাছের দামটা নিয়ন্ত্রণ হয়, কিভাবে বাজারে ব্যবসাটা নিয়ন্ত্রণ হয়, সেই জিনিসগুলো আপনারা ভালো জানেন, প্রত্যেকে জানেন আমার ধারণা। তো তারা এই জিনিসগুলো যদি তুলে ধরতে পারেন সরকারের ক্ষেত্রে, তখন পলিসি নির্ধারণের সুবিধা হবে। আর আমরা সবসময় আশাবাদী হতে চাই, কারণ আশাই তো মানুষকে বাঁচিয়ে রাখে। তো আমরাও আশাবাদী যে মাছ চাষ আমরা যেভাবে স্বপ্ন দেখিয়েছি আমাদের এত বছর, গত 20-30 বছর, ভবিষ্যতে আমাদের এই অভিজ্ঞতাটাকে অ্যানালাইসিস করে আমরা দেখতে পারি যে আমাদের এখানে কি কি ভুল ছিল, কি কি আমাদের নতুন করে সংশোধন করা প্রয়োজন, আরো কিভাবে আমাদের জনসংখ্যা তো বাড়ছে, কমছে না তো, আরো কিভাবে আমরা আমাদের দেশের মানুষের আমিষের চাহিদা ভালোভাবে পূরণ করতে পারবো, সেই জন্য আমাদের পয়েন্টগুলো বের করতে হবে। যে আমরা গবেষণা ধর্মী কিছু লেখা দরকার, গবেষণা হওয়া দরকার আরো বেশি করে, ইউনিভার্সিটিগুলোকে ইনভলভ করা দরকার। এই মৎস্য চাষের সাথে বা মৎস্য শিক্ষার সাথে অনেকেই সম্পৃক্ত, তাদেরকে ইনভলভ করে কিভাবে আরো বেশি করে আমাদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য এই সেক্টরকে এগিয়ে নেওয়া যায়, সেই জন্য আমাদের চিন্তা ভাবনা প্রতিনিয়তই করতে হবে। কারণ এইটার কোনো বিকল্প তো নাই আসলে, আমাদের তো বেঁচে থাকতে হলে খাবার গ্রহণ করতে হবে, এবং আমিষের সবচেয়ে বড় একটা সোর্স যেহেতু মাছ, সেহেতু আমরা এটার কোনো বিকল্প নেই। আমাদের সামুদ্রিক মৎস্য আহরণের একটা বিষয় উল্লেখ করেছেন আমাদের সিভিল সার্জন মহোদয়, বলেছেন সিঙ্গাপুর আসলে মাছ চাষ করে নাই, সিঙ্গাপুরে হলো ফিশিং ভিলেজ ছিল, তারা সমুদ্র থেকে মাছ আহরণ করত। আমাদের দেশের মানুষও কিন্তু করে, কোস্টাল বেল্টের যে জেলেরা আছে তারা সমুদ্রে যায়, সমুদ্র থেকে, কিন্তু তাদের মধ্যে ওই যে প্রযুক্তি জ্ঞানের কিছু অভাব আছে। একটা পর্যায়ে মানে আমাদের শিশু বলেন, বিদেশের একটা শিশু বলেন, তারা কিন্তু একটা স্টেজ পর্যন্ত তাদের ব্রেইনের লেভেলটা একই রকম থাকে, তারা পড়াশোনা একই ধাঁচে করে, কিন্তু আস্তে আস্তে আমাদের দেশের শিশুরা পিছিয়ে পড়ে। কারণ কি? আমরা সেই বুদ্ধিবৃত্তিক চর্চাগুলা কম করি। স্কুল কলেজগুলোতে আমরা সেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের বাচ্চাদেরকে সেভাবে পড়াশোনাটা, আধুনিক পড়াশোনাটা দিতে পারছি না। এই ব্যর্থতার কারণে কিন্তু আমরা পিছিয়ে পড়তেছি। তো এইটা আমরা ওই যে প্রাইস সিঙ্গাপুরের উদাহরণ দিই, বিভিন্ন দেশের উদাহরণ দিই, ওই জায়গাটাতেই আমাদের সমস্যা। আমরা বুদ্ধিবৃত্তিক চর্চাটা সেভাবে করে উঠতে পারিনি। হ্যাঁ, একটা জায়গাতে আমরা আটকে আছি, সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে এবং বেশি করে বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু মৎস্য ক্ষেত্রে না, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমাদের এই জ্ঞান এবং অভিজ্ঞতার একটা মিশেল
নিয়ে কাজ করতে পারি, আমার বিশ্বাস যে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ, অনেক দূরে এগিয়ে যাবে। এবং আপনারা যারা মৎস্য চাষী আছেন, মৎস্য ব্যবসায়ী আছেন, এই সেক্টরের সাথে যে কোনোভাবে আপনারা সম্পৃক্ত আছেন, ডিমোরালাইজড হবে না। জীবনের যে কোনো পর্যায় থেকে আমরা কিন্তু ঘুরে দাঁড়ানোর স্কোপ আমাদের আছে। একটা মানুষ জীবনে একদম সায়ান্নে চলে গেছে, 70 ইয়ার্স তার বয়স, সেখান থেকেও কিন্তু সে নতুন একটা কিছু শুরু করতে পারে। সুতরাং মানে শেষ হয়ে যায় নাই কোনো কিছু, শেষ হয়ে যায় না, আবার শুরু হয় সবকিছু। তো আমরাও সেভাবে আশাবাদী হতে চাই, আমরা মৎস্য চাষে যাতে আরো নতুন নতুন স্বপ্ন দেখাতে পারি, দেখতে পারি, এবং দেশকে একটা ভালো পথ দেখাতে পারি আপনাদের মাধ্যমে, সবার মাধ্যমে। আমরা সেই প্রত্যাশা করি। যারা এখানে মৎস্য চাষী আছেন, আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের কাজকে অবশ্যই আপনারা যেহেতু এটা নিজের পেশা, আপনারা দীর্ঘদিন যাবত করে আসছেন, এইটাকে আরো ছড়ায় দিতে হবে অন্য উদ্যোক্তাদের মাঝে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে, তাহলে আমাদের দেশের ইনশাল্লাহ উন্নয়ন সম্ভব, এবং আমরা আশা করতে পারি একটা সুন্দর বাংলাদেশ। তো আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আজকে মাছ অবমুক্ত করা হবে। আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন, একইভাবে আমি শেষবারের মতো বলছি, আপনারা কোনো প্রবলেম ফেস করেন, কোথাও যদি দেখেন মাছ ওই যে প্রাকৃতিক জলাধারে কেউ অবৈধভাবে মাছ করছে, শিকার করছে, বা ইলিশের মৌসুমে এখানে অবশ্য নাই, এটা মূলত চাঁদপুর বা অন্য বেল্টে জাটকা ধরা, তো কিছু আছে। তো এই ইনফরমেশন গুলো আমাদেরকে দিবেন, এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা কাজ করবো। তো ধন্যবাদ আপনাদেরকে। আজকের এই দিবসের এই সপ্তাহের সূচনা